নমস্কার। তৃণমূল নেত্রী তাহলে কার উপর ভরসা রাখবেন? এই আসন্ন বিধানসভার ভোট 2026-এ এখনো ভোটের নির্ঘণ্ট বেরোতে অনেক দেরি, কিন্তু হই হই করে বলা যেতে পারে এ রাজ্যে নির্বাচনের পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। বিহারের পর এ রাজ্যেও এসআইআর শুরু হলো বলে, তো এসআইআর শুরু হওয়ার আগেই সংঘাতের রাস্তা ক্রমশ চওড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন এবং তিনি মঞ্চ থেকে বিএলওদের, যারা ব্লক লেভেল অফিসার, তাদের পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে তারা যেন রাজ্য সরকারের কথা শুনে কাজ করে, কারোর নাম যেন বাদ না যায়। আমি কেন বলছি কার ওপর ভরসা? তাহলে থাকবে ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সামনে পর্যালোচনা করি। প্রথমে আসা যাক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্পর্কে। জ্ঞানেশ কুমারের অধীনেই এবার বলা যেতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে। তো কে এই জ্ঞানেশ কুমার? উনি 1988 ব্যাচের আইএস অফিসার, কিন্তু উনি জবে থেকে মুখ্য নির্বাচন কমিশনার হলেন তৃণমূল নেত্রী কিন্তু তাকে তাক করে আছেন। বারবার করে বলছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের লোককে বসিয়ে এবার সমস্ত রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে। এই পদে আসার আগে, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার আগে, জ্ঞানেশ কুমার অমিত শাহর যে দপ্তর, সমবায় দপ্তর, সেই দপ্তরের সচিব পদে কাজ করেছেন। উনি বহু পদেই কাজ করেছেন, কারণ 88 সালের আমলা একজন আইএস নানা পদে কাজ করতে করতেই আজকে সেক্রেটারি হিসাবে তিনি রিটায়ার করেন এবং 370 ধারা বিলোপেও ওনার ভূমিকা ছিল। সেই সময় তিনি স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত ছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে জ্ঞানেশ কুমারকে অমিত শাহ পেছন থেকে কলকাঠি নাড়বেন। যদি আপনারা 2024-এর ইলেকশন দেখেন, 2021-এর নির্বাচন দেখেন, তাহলে দেখবেন সেই সময়ও যারা মুখ্য নির্বাচন কমিশনার ছিল তাদের বিরুদ্ধে তৃণমূল নেত্রী একই কথা বারবার করে বলেছেন যে এদের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি, পেছনের দরজা দিয়ে তারা পাচ্ছে না, তাই তারা নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। এবার নির্বাচন হওয়ার অনেক আগে থেকে বলা শুরু করেছে। পার্থক্য হচ্ছে এটাই, কারণ যেহেতু এবার এসআইআর দরজায় টোকা নাড়ছে, টোকা মারছে এবং বিহারে এখনো পর্যন্ত যে খসড়া ভোটার তালিকা, তাতে প্রায় 65 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। তাই তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রশাসনিক সভা থেকে যে তারা রাজ্য সরকারের অধীনে কাজ করেন, কোনো অবস্থাতেই যেন তাদের নাম বাদ দেওয়া না হয়। যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে, গেছে নাম বাদ দিয়ে দিচ্ছে, পায়নি, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ হয়ে গেছে, সেটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখুন, যে কোনো আমলা অবসর গ্রহণের পর এই চিফ ইলেকশন কমিশনার, রাজ্য ইলেকশন কমিশনার বা নানা পদ পান, হিউম্যান রাইটস কমিশনে বা লোকায়ুক্ত কমিশনে, সেটা পশ্চিমবঙ্গেও পান, দেশেও পান, অন্য রাজ্যেও পান। এবার আমরা যদি জ্ঞানেশ কুমার অমিত শাহর অন্যতম লোক হিসেবে কলকাঠি নাড়েন, তাহলে এখানে রাজ্য নির্বাচন কমিশনের রাজীব সিনহা, যিনি প্রাক্তন মুখ্য সচিব ছিলেন, তাহলে কি আমরা সেটাই ধরে নেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন বলেই মুখ্য সচিব হয়েছিলেন? এবং এখন তিনিও যে রাজ্য নির্বাচন পরিচালনা করলেন, তাকে আদালতে পর্যন্ত হাজিরা দিতে হয়েছিল। এরকম তো মাপকাঠি নয় যে রাজীব সিনহা খুব ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করেছিল। ওনাকে পদে পদে আমরা মনে আছে রাজ্যপালের সঙ্গে ওনার সংঘাত লেগেছিল, বিভিন্ন দলের সঙ্গে সংঘাত লেগেছিল, আদালতে ওনাকে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল এবং তারপরেও রাজ্য জুড়ে সংঘর্ষ কিন্তু থামেনি। তাহলে গণতন্ত্রের মাপকাঠি কোনটা? যেভাবে রাজ্য নির্বাচন কমিশন ভোটটা করেছিল, তাই প্রথমে আক্রমণ করা শুরু জ্ঞানেশ কুমার। এবার
দ্বিতীয় ধাপে আসুন। দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশন যখন ভোট পরিচালনা করবে, সেখানে এবার এই যারা এসআইআর, যেহেতু যেটা নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, সেখানে বিভিন্ন সরকারি আধিকারিকদের কিন্তু সেখানে ভূমিকা থাকবে। হ্যাঁ, ঠিকই, এরা প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী। সেখানে এই সরকারি আধিকারিকদের যদি নির্বাচন কমিশনার তার রাজ্য যে সিইও আছে তার মতো করে পরিচালনা করতে চান, সেখানেও কিন্তু সংঘাত অনিবার্য, কারণ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এবং উনি আগের দিন ওই বোলপুরে প্রশাসনিক সভা থেকে বলেছেন, এই যে যাদের বিএলও, যাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা ডিএমরা নাকি তাকে জানাননি। এবং ডিএমদেরও এক প্রকার উনি সাবধান করে দিয়ে বলেছেন যে এরপরে কোনো নির্দেশ এলে তিনি যেন ডিএমরা তার সঙ্গে না হলেও মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেন। অর্থাৎ এই নির্বাচনী এসআইআর এর কাজ যদি শুরু হয়, পরবর্তী সংঘাত অনিবার্য কিন্তু নিজে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গেই। যেখানে তিনি মাঝে মধ্যেই বলেন এই সরকারি কর্মচারীদের সব আগে কোঅর্ডিনেশনের লোক, যেটা বারবার করে বলেছিলেন, এখনো সেখানে সমস্ত সিপিএম এর লোক ঢুকে আছে এবং রাজ্য সরকারি কর্মচারী হতে পারে, সেখানে শিক্ষকেরা হতে পারে, যারা আর কি এই ভোটের কাজ, ভোটের এই নিবিড় সংশোধনের কাজে যারা যুক্ত থাকবেন তাদের। তৃতীয় ধাপ, এরপরে অবধারিতভাবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর দেখা যাবে, বা যবে নির্বাচন কমিশনের আন্ডারে এই প্রশাসন চলে যাবে, তখন থেকে বলা যেতে পারে তৃতীয় ধাপ হবে। হ্যাঁ, এর মধ্যেই অনেক রকম রাজনৈতিক আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে, সেটা আপনারা স্থির থাকতে পারেন। সেখানে ওই ঘেরাও হতে পারে, ধর্ণা হতে পারে, রাস্তায় মিছিল হতে পারে, দিল্লিতে নানা রকম নাটক হতে পারে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই একটা নাম বাদ করলে সেখানে কিন্তু এই পারদ চড়তে শুরুই করবে। অন্য রাজ্যে এখনো সেটা আপনারা যা না দেখবেন, সেখানে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা আপনারা 100 গুণ বেশি হবে। তারপরে যখন নির্বাচনটা ঘোষণা হবে, তখন কিন্তু এই যে বিভিন্ন সেন্ট্রাল ফোর্স, তাদের বিরুদ্ধে শুরু হবে বিষোদ্গার করা। ইতিমধ্যে আমরা দেখেছি বারবার করে বিএসএফ কে বারবার করে কাঠগোড়া তোলা হয়। এবং মুর্শিদাবাদের ঘটনায় যে গোলমাল হয়েছিল, বিএসএফ লোক ঢুকিয়ে গোলমাল করিয়েছে, সে কথাও বলা হয়েছিল। যাদের ওপর দেশ সুরক্ষা, তাদেরকে বারবার করে আঘাত করা হয়। এবং যখন ভোটের কাজে বিএসএফ আসে বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসে, তখন মহিলাদের হাতা খুন্তি নিয়ে তৈরি থাকতেও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে এরা কিছু করলে এদের ওপর চড়াও পাওয়া যায়। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ওপরও ভরসা নেই। তাহলে কোন বাহিনীর ওপর ভরসা আছে? অন্য রাজ্যের পুলিশ? একেবারেই না। এই যে ধরুন, আপনাদের একটা টাটকা উদাহরণ, সেটা হচ্ছে দিল্লি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা টুইট করেছিলেন 3 দিন আগে। সেখানে তিনি একটি ঘটনা তুলে ধরে অভিযোগ করেছিলেন, দিল্লিতে খালি বাঙালি পরিচয়ের জন্য এক মহিলা এবং তার শিশুর ওপর অত্যাচার করা হয়েছে, এবং সেটা করেছে দিল্লি পুলিশ। তাদের থেকে টাকা চাওয়া হয়েছে এবং সেই বাচ্চাটিকে মারাও হয়েছে। কিন্তু একদিনের মধ্যেই দিল্লি পুলিশ পাল্টা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনার সঙ্গে পুলিশ কোনোভাবেই যুক্ত নয় এবং এই পুরো জিনিসটা সাজানো হয়েছে। এবং সেই মহিলা, যে দিল্লি পুলিশের নামে এই অভিযোগ করেছিল, তিনিও সেটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী, তিনি তো কিছুতেই মচকাবেন তবু ভাঙবেন না। তিনি বলেছেন এটা জানাই ছিল যে দিল্লি পুলিশ এরকম বলবে। তখন যদি ক্ষমা চেয়ে নিত বা ভুল স্বীকার করতো, তাহলে বিষয়টা অন্যরকম ভাবে দাঁড়াতো। কিন্তু না, সেখানে এবার সবাই মিলে দিল্লি পুলিশ কত খারাপ সেটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। তৃণমূলের নেতারা, যেহেতু দলনেত্রী বলেছেন
দিল্লি পুলিশ আর কি বলা যেতে পারে অমিত শাহর অধীনে থাকে এবং তাদের একমাত্র কাজ বাঙালিকে মারা, বাংলাকে অসম্মান করা, নানা রকম উদাহরণ সামনে নিয়ে আসছে। এরপর এটা আমরা যদি যাই তাহলে হচ্ছে এরপরে যে পিলারটা বাকি থাকে সেটা হচ্ছে আদালত। আদালতের ক্ষেত্রে আমরা কি দেখি, যদি আদালতের রায় সরকারের পক্ষে যায় তাহলে সেক্ষেত্রে জয়ধ্বনি দেওয়া হয়, তাই না? কিন্তু আদালতের রায় বিরুদ্ধে গেলেই সেই রায়ের সমালোচনা তো করাই হচ্ছে, উল্টে সেই বিচারপতিকেও কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে যে এই রায়ের পেছনে অভিসন্ধি খোঁজা হচ্ছে, সেটাও অবলীলায় অনায়াসে করা হচ্ছে। তাই আমি যেটা বলছিলাম, তাহলে আমার ভরসা কার উপর থাকবে? একটা গণতন্ত্র এগিয়ে চলতে গেলে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে ভরসাটা কার? শুধু রাজ্য পুলিশ খুব ভালো, যে রাজ্য পুলিশ যা করছে সবার উপরে, তাহার উপরে কেউ নেই, সেটা সব থেকে ভালো? রাজ্যের প্রশাসন সবার উপরে ভালো, যে আর সব কিছু খারাপ, আর মুখ্যমন্ত্রী যা বলছেন সবই সত্যি, এটা ধরে নিয়ে কি আমাদের আগামী দিনে চলতে হবে? দেখুন, সাধারণ মানুষ তারা প্রতিটা জিনিস এখন তাদের খবর হচ্ছে হাতের মুঠোয়। কোনো সংবাদপত্র, সেটা যেদিকেরই হোক না কেন, গদি হোক বা দিদি হোক, মিডিয়া, এইটা ছাড়াও আজকে এই সমাজ মাধ্যমের যুগে সবাই কিন্তু খবরটা তার মতো করে যাচাই করে নেয় নিজের মতো করে। তারা জানে, বোঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা, বা নানা ন্যারেটিভ তারা নিজেরাই পাচ্ছে দুদিকেই, তারপর তারা একটা সিদ্ধান্তে আসছে। ফলে এই সমাজ মাধ্যমের যুগে লোকে ভালো মন্দ ভালো বুঝতেই পারছেন। কিন্তু আমার যেটা জায়গা, যদি কারোর উপরই ভরসা না থাকে গণতন্ত্রে, সেটা কিন্তু আগামী দিনে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুবই ক্ষতিকারক। এবং মানুষ, ধরুন জনসাধারণ, এদের যদি বারবার করে খেপানো হয়, আলটিমেট কিন্তু এর ফল আগামী দিনে ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ এই নির্বাচন কমিশনারের অধীনেই নির্বাচন হবে, কারণ উনি 2029 পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন এবং তার নেতৃত্বেই আগামী লোকসভার ভোটও হবে। তাই উনি একটা সাংবিধানিক পদ, বারবার করে ওনাকে যদি আক্রমণ করা হয় তাহলে গণতন্ত্রকেই আক্রমণ করা হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।